আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আবার চলে আসলাম ব্যাংকের। আজকে আমার তৃতীয় ক্লাস চলতেছে বেসিক্যালি। আজকে হচ্ছে 28/9/2018 সালে যে পরীক্ষা হয়েছিল অফিসারে, আহসানুল্লাহ ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি পরীক্ষাটা নিয়েছিল। ম্যাথের প্রশ্নগুলো সমাধান করব। যাতে উপকার হবে মনে করেন যারা দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে রাখবেন। আমি বেশি কথা না বলে আমি আমার কাজে চলে যাচ্ছি। আমার যে অঙ্কগুলো আছে সেটির দিকে যাচ্ছি, আমি অঙ্ক সমাধান করাচ্ছি। আমার একজন স্টুডেন্ট আছে, ওই বললো যে স্যার আপনি যেভাবে করাচ্ছেন ভালোই বুঝতেছি, সমস্যা নাই, এভাবেই করে গেলে হবে। তাহলে আমি প্রশ্নগুলো আগে একটু পড়ে যাই, তারপরে আমি সমাধান দিই। বেসিক্যালি আগে প্রশ্নটা পড়ি, তারপরে সমাধান। প্রশ্নটা ছিল ইফ ইফ দ্য নিউমারেটর অফ এ ফাংশন, একটা ভগ্নাংশে যদি ইনক্রিজ করা হয়, নিউমারেটর মানে আমরা জানি হর, হর যদি 200% বৃদ্ধি পায় এবং ডিনোমিনেটর মানে লব, হর হর যদি ইনক্রিজ হয় 350%, তাহলে রেজাল্টটা দাঁড়ায় 5/12। হোয়াট ইজ দ্য অরিজিনাল ফাংশন? অরিজিনাল ফাংশনটা কত সেটা বের করতে বলছে। আমি এটা সমাধান করে রাখছি। প্রশ্নটা তো বোঝার আসলে বাকি নাই, যে কোনো একটা ভগ্নাংশের লবকে যদি 200% বৃদ্ধি করা হয় আর হরকে যদি 350% বৃদ্ধি করা হয়, তাহলে ভগ্নাংশটা দাঁড়াবে এইটা, এই যে ভগ্নাংশ। তাহলে অরিজিনাল ভগ্নাংশটা কত সেটা বের করতে হবে। সেটা বের করার জন্য কয়েকটা রাস্তায় কয়েকভাবে আমি করাইছি, সেটা আমি দেখে রাখছি। এই যে যদি ভগ্নাংশটা আমাদের কি হয়, ভগ্নাংশটা যদি আমাদের, যদি কারো প্রয়োজন হয় ফোন দিতে পারেন, আমার নাম্বার দেওয়া আছে 01925917622। ভগ্নাংশটা এক্স আর ওয়াই যদি মনে করি, ভগ্নাংশটা কত এক্স এবং ওয়াই, তাহলে আমাদের হচ্ছে 200% মানে কি দ্বিগুণ, কিন্তু মনে রাখলে হয় 200% মানে দ্বিগুণ 2x, আর ওয়াই এটা 3.5 গুণ, 350 মানে 3.5 গুণ বেশি। তাহলে ভগ্নাংশটা দাঁড়াবে 5/12। এরপরে যদি আমরা আর গুণন করে দিই, 3 বারং 36x, আর 5-এর সাথে যদি 4.5 গুণ করি 22y হয়। তারপরে এই এক্স ওয়াই, এক্স যেহেতু হর ছিল, লব ছিল, এক্স উপরে এটা নিচে, তারপরে এই তাহলে এই ক্ষেত্রে এই বিষয়টা এটা রাখবো কীভাবে? আমরা মনে রাখবো যদি ইয়া হয়, এই এক্স এবং ওয়াই দিব আগে, তারপরে এক্সের সাথে 36 ছিল, তাহলে এইটা 36 নিচে রাখতে হবে। 36 নিচে রেখে আর 22.5টা উপরে থাকবে। তারপরে আমাদের যে কাজটা করতে হবে, আমরা এভাবে কাটাকাটিটা না করে আমরা যদি কি করি, 3 দ্বারা যদি ভাগ করি, 3 বারং 36, আর 3 সাড়ে সাথে কত হয় 22.5। এটা তো আশা করি পারবেন, আর না হয় দশমিক উঠানোর জন্য কাজ করেও করা যাবে। তারপরে 7.5কে আমরা যদি ভগ্নাংশ মুক্ত করতে যাই, আগেও মুক্ত করতে পারতাম, আমি একটু দেখায় দিই বিষয়টা। তাহলে মুক্তরা কীভাবে করবেন, যে 22.5 নিচে কত 36, এই একটা দশমিকের জন্য নিচে একটা 1 দিব, একটা ডিজিটের জন্য একটা 0 দিব, তাহলে আমার এই দশমিকটা কিন্তু উঠে গেল। এবার আমরা 5 দ্বারা কাটলে এটা 2 হবে, 5 দ্বারা কাটলে কত হবে, এটা 5 দ্বারা যখন করব 4 5 20, আর রইল 2 5 5 25 45, আর যদি 3টা করি 3 5 কত হবে, 3টা কাটলে 3 15 45, আর 3 12 কত 36। তারপরে যদি আবার আমি 3টা করি, 3 5 15, 3 4 12, তাহলে নিচে করলো 4 দুগুণে 8, আর উপরে কত 5। এই হলো গা অরিজিনাল ভগ্নাংশ। বিষয়টা ক্লিয়ার? আবার যদি আমরা একটু দেখতে যাই যে অরিজিনাল ভগ্নাংশ যদি এমন হয়, তাহলে প্র্যাকটিক্যাল কি এটা হয় কি না একটু দেখতে চাই। এটা বলছিলাম কয় গুণ বাড়ছিল, 2 গুণ বৃদ্ধি। তাহলে আগেটা ছিল 5, 2 গুণ বাড়লে হবে 10, তার মানে এটা কত হবে 15। আর 8-এর কত গুণ বাড়ছে, 3.5 গুণ বাড়ছে। 8-এর যদি আমরা 3.5 দ্বারা গুণ করে 28 হয়, 28 আর 8 কত হয় 36। প্রশ্ন হলো ভগ্নাংশটা ছিল কিন্তু এমন, বৃদ্ধি পাওয়ার পরে ভগ্নাংশটা কিন্তু এমন হওয়ার কথা, কিন্তু ভগ্নাংশটা আমাদের দিছে কত 5/12। এটা হলো মূল ফ্যাক্ট। আর না হয় কিন্তু সহজে করা যেত, এটাকে 2 দ্বারা ভাগ করে এবং এটাকে যদি 3.5 দ্বারা ভাগ করতাম, তাহলে আগের ভগ্নাংশটা পেয়ে যেতাম। কিন্তু হয় নাই কেন? এই ভগ্নাংশ এই 3 5 15, 3 12 36, এটা আবার লঘিষ্ঠ আকারে রূপান্তর করা যায়, যার কারণে এইভাবে দেয় নাই। এই প্রশ্ন আশা করি সমাধান শেষ। এটাতে কারো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে লিখবেন আপনারা। তারপরে আমি চলে আসছি 42 নম্বর প্রশ্ন। 42 নম্বরে কী বলছে সেটা প্রশ্ন আগে একটু পড়ে নেই। ইন এ মিক্সার দ্য রেশিও অফ দ্য মিল্ক অ্যান্ড ওয়াটার, দুধ এবং পানির মিশ্রণ হলো 5:6। হোয়েন 20 লিটার মিক্সার ইজ রিপ্লেস বাই দ্য ওয়াটার, অর্থাৎ মিক্সার থেকে যদি 22 লিটার মিক্সার সরে যায় এবং 22 লিটার পানি অ্যাড হয়, টোটাল মিক্সারের পরিবর্তন হবে না, কিন্তু অনুপাতে চেঞ্জ হয়ে যাবে। কিন্তু
যার কারণে রেশিও বিকামস 9 কত 9:13। আগের পরিমাণ ছিল মিল্কের পরিমাণ বেশি ছিল, এবার মিল্কের পরিমাণ কমে গিয়ে পানির পরিমাণ বেশি হলো, যেহেতু অতিরিক্ত পানি মিশছে এবং আগের মিল্ক কিছু কমে গেছে। ফাইন্ড দ্য কোয়ান্টিটি অফ দ্য ওয়াটার, ফাইন্ড দ্য কোয়ান্টিটি অফ ওয়াটার আফটার রিপ্লেসমেন্ট। এই যে রিপ্লেসমেন্ট প্রক্রিয়ার পরে আমাদের পানির পরিমাণটা কত হয়েছে সেটা বের করতে হবে। আমি সেটা সমাধানটা তো আপনারা দেখে 52 বলে ফেলবেন, সেভাবে কিন্তু না, আমি এটা সমাধান করে রাখছি। সমাধানটা একটু দেখেন, সময় নিয়ে একটু দেখতে হবে। আমাদের মিক্সারটার অনুপাত কত ছিল? 42 নম্বর প্রশ্ন একটু দেখে রাখেন। 42 নম্বর 5:6 ছিল। তো 5:6 থাকলে তো 5-এর মধ্যে 5:6 ছিল মিক্সারের পরিমাণ, এটা ছিল মিল্কের, এটা ছিল ওয়াটারের। তাহলে 22 লিটার মিক্সার কিন্তু চলে গেছে। 5x ছিল, 6x ছিল আমার মিল্ক থেকে মিক্সারের মধ্যে, মিল্কের মধ্যে 22 লিটার মিল্কের মধ্যে তাদের অনুপাত ছিল 6:5। এই অনুপাতের মধ্যে 6 গুণ ছিল কি মিল্ক। তাহলে 22কে 11 দ্বারা ভাগ করে 6 দ্বারা গুণ করলে যা হবে সেটা কিসের পরিমাণ ছিল? মিল্কের পরিমাণ। কারণ মিক্সারের মধ্যে মিল্কও গেছে, দুধও এবং পানি ওয়াটারও কিন্তু গেছে। তো দুধ চলে গেল, মিল্ক চলে গেল 12 লিটার। মিল্ক কয় লিটার চলে গেল? 12 লিটার চলে গেছে। আর ভগ্নাংশ তো বলছে 9 কী হবে? 9/13 ভগ্নাংশটা দাঁড়ায়। এবার পানিও কিন্তু চলে গেছে। 5x ছিল আগের পানি, 22কে 11 দ্বারা ভাগ করে, 11 হলো 5 এবং 6-এর অনুপাতের যোগফল। এই টোটাল মিক্সারকে 22 দ্বারা ভাগ করে পানি যে আসছিল 5 গুণ, সেটা দ্বারা গুণ করলে 10 লিটার পানি চলে গেছে। আবার 22 লিটার পানি কিন্তু অ্যাড হয়েছে, যার কারণে ভগ্নাংশটা কোন অবস্থা দাঁড়াইলো? এই অবস্থা। এবার যদি আমরা চলে আসি 5x 6x আর এদিকে হলো 12 আর 5 দুগুণে 10, 22 থেকে 10 চলে গেলে থাকবে কত? প্লাসের 12। তারপরে যদি আমরা আর গুণন করে দেই, ভগ্নাংশটা বুঝতে আশা করি কারো সমস্যা নাই। মিক্সার যে চলে গেল আগের মিক্সার থেকে, এটা কিন্তু লিটারে ধরে নিছি। এক্স ধরে নেওয়া মানে কি? এত লিটার ওয়াটার, এত লিটার মিল্ক, এত লিটার ওয়াটার। 22 লিটার চলে যাওয়া মানে 22 লিটার শুধু পানি চলে যায় না, 22 লিটার ওয়াটার এবং মিল্ক একসাথে চলে গেছে। তো কী পরিমাণ মিল্ক গেল, কী পরিমাণ ওয়াটার গেল সেটা লাগবে, প্লাস যেহেতু ওয়াটার আবার অ্যাড হয়েছে তাহলে সেটা আবার যোগ করতে হবে। তারপরে কাজটা হলো আপনার সমীকরণ করে দিবেন। অঙ্কগুলো আগে করতে হবে একটু ডিটেল, পরবর্তী সময় যখন একাধিকবার অঙ্ক করবেন তখন দ্রুত করা যাবে। একটু আর গুণন করে দিই। 6-13 78 আর 12 আর 6 গুণ করলে 156, 12-13 গুণ করলে 156, 5 নং 45 আর 9-12 কত? 108। তাহলে 78x থেকে 156xটা আমরা এদিকে নিয়ে আসবো, আর 108 থেকে মাইনাসের এটা এদিকে নিয়ে আসবো। তাহলে 264 যোগ করলে 78 থেকে 45 বাদ দিলে 33 হবে। 264কে 8 দ্বারা ভাগ করলে, 264কে 33 দ্বারা ভাগ করলে 8 লিটার হবে। অর্থাৎ এক্সের মান কত হলো? 8 লিটার। তো রিপ্লেস করার পরে আমাদের আগে এক্সের মান আমি সরাসরি 52 লিখলাম কীভাবে? এক্সের মান যেহেতু 8, আগে ছিল 5x, তাহলে 5xের লগে যদি 8 গুণ করি 5×40, 10 লিটার পানি চলে গেছিলো, 22 লিটার আবার অ্যাড হয়েছে, যার কারণে 52 লিটার। বুঝতে আশা করি কারো সমস্যা নাই যে 40 থেকে 10 লিটার কিন্তু ওয়াটার চলে গেছে এবং 22 লিটার ওয়াটার আবার অ্যাড হয়েছে। আর এটা পাই এক্সের মান পেয়ে গেলাম। এবার যদি আমাকে বলা হইতো যে মিল্কের অবস্থা, মিল্কের আগের অবস্থা, মিল্কের বর্তমান অবস্থা, সেটাও কিন্তু বের করা সম্ভব। একটা অঙ্ক করা, তাহলে আগে মিল্ক ছিল আমার কতটুকু? 6x। তার মানে কি বলতে পারি? 6-এর সাথে যদি 8 গুণ করি তাহলে কত? 48। আমাদের ওয়াটার চলে গেছে, মিল্ক চলে গেছে কয় লিটার? জানি 12 লিটার। তাহলে মিল্ক আছে কত আসলে? 36। বর্তমানে যদি মিল্কের পরিমাণ বলতো তাহলে কিন্তু 36 হইতো। আর তারা বর্তমানে যে অনুপাতটা সেটা কিন্তু বলে দিছি। তো মিল্ক অনুপাত যেহেতু ওয়াটার, এই যে আমরা এবার যদি এটা আমরা কী করি? 4 দ্বারা আবার ভাগ করে দেই। 4 নং কত? 36 আর 4-13 কত? 52। আমাদের কিন্তু মিলে গেছে। অর্থাৎ আমাদের পরীক্ষার হলে এবার প্রুফ করা লাগবে না, আমাদের শুধু করতে পারলেই হয়েছে। আশা করি এটা নিয়ে প্রশ্ন থাকবে না কারো। প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবার চলে আসি 43 নাম্বার অঙ্ক। এমএন কভার্স এ টোটাল ডিস্টেন্স অফ কত? 100 কিলোমিটার। 100 কিলোমিটার অন বাইসাইকেল দিয়ে 100 কিলোমিটার যায়। ফর দ্য ফার্স্ট 2 আওয়ার্স দ্য স্পিড ছিল 20 কিলোমিটার। 2 ঘন্টায় সে 1 ঘন্টায় 20 কিলোমিটার বেগে গেছে। ওইভাবে 2 ঘন্টা সে যাত্রা করছে প্রথম। রেস্ট অফ দ্য জার্নি, অতিরিক্ত জার্নিটা ইট কেম ডাউন টু 10 কিলোমিটার।
একটু গতিবেগটা কমে 10 কিলোমিটার বেগে গেছে, অ্যাভারেজ স্পিড বলছি। আমরা আগে এই স্পিডের অঙ্ক কিন্তু আগে একটা করেছিলাম যে একবার গেল আবার আসলো সমপরিমাণ দূরত্ব। এই অঙ্কটাতে একটা ভিন্নতা কিন্তু রয়ে গেছে। প্রথমবারে সে গেল কত, 2 আওয়ার্সে গেছে 40 কিলোমিটার, যেহেতু 1 ঘন্টা 20 কিলোমিটার। পরে 6 আওয়ারে গেল 60 কিলোমিটার গেল 10 কিলোমিটার বেগে, তার মানে 6 আওয়ার সময় লাগছে। অ্যাভারেজ স্পিড কত, টোটাল ডিস্টেন্সকে টোটাল টাইম দ্বারা যদি ভাগ করে দেয় তাহলে কিন্তু আমাদের চলে আসবে। আগে একটা অঙ্ক আমি বলছিলাম অ্যাভারেজ স্পিডটা করার জন্য যেভাবে, এভাবে কিন্তু হয় নাই। না হওয়ার কারণ হলো আমি প্রথম গেলাম 40 কিলোমিটার, পরে কিন্তু 40 না 60 কিলোমিটার। 60 কিলোমিটার 1 কিলোমিটার 10 কিলোমিটার গেলে 1 ঘন্টায় যদি 10 কিলোমিটার যাই, 60 কিলোমিটার যাওয়ার জন্য আমার সময় লাগবে 6 ঘন্টা। আগে ছিল 2 ঘন্টা, পরে হলো 6 ঘন্টা, টোটাল টাইম 8 ঘন্টা। তো 100 মাইলকে 8 দ্বারা ভাগ করলে 12.5 ঘন্টা। অর্থাৎ এভারেজ স্পিড আমার এটা হলো কিলোমিটার, 12.5 ঘন্টা না 12.5 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ প্রতি কিলোমিটারে আমি প্রতি ঘন্টায় 12.5 কিলোমিটার এভারেজে যাওয়া হলো। 43 নম্বর সমাধান হয়ে গেছে। কারো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে লিখে রাখবেন। আর প্রকৃত যে নিয়োগ প্রত্যাশী যারা ব্যাংকের প্রস্তুতি নিতে যায় তাদের লোকে হয়তো আমার ভিডিওটা কারো সিন করা হয় নাই, সিন করা হলে অবশ্যই তো কমেন্টস করে জানাইতেন। তা আমার যে স্টুডেন্ট যে দেখে স্যার বললো যে স্যার আপনি অনেক যথেষ্ট ব্যাখ্যা করেই লেখেন, কিন্তু অন্য কোনো মানুষে হয়তো দেখে না যারা আসলে নিয়োগ প্রত্যাশী, ব্যাংকে চাকরি প্রত্যাশী বা ম্যাথ নিয়ে যাদের সমস্যা আছে। দেখা হলে অবশ্যই একটু কমেন্টস করে যাবেন, লাইক কমেন্টস করে যাবেন অবশ্যই। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। যাদের প্রয়োজন তারা আসলেই দেখতে হবে এগুলো, না দেখলেও এই বিষয়গুলো যদি না, বাংলাতে ম্যাথ না, কিন্তু বাংলার ম্যাথই তো অনেকেই পারে না, এই ইংলিশের টার্মগুলো বোঝা বিষয় আছে। এবার চলে আসি, এ ম্যান ক্যান রিচ এ সার্টেন প্লেস ইন 40 আওয়ার্স। একটা নির্দিষ্ট রাস্তা যেটা সে 40 ঘন্টায় সে অতিক্রম করতে পারে। ইফ যদি হি রিডিউস হিজ স্পিড বাই কত 115, যদি গতিবেগটা 15 ভাগের 1 ভাগ কমিয়ে দেই, হি গোজ 5 কিলোমিটার লেস দেন ইন দ্যাট টাইম। আগে যদি তার 120 ঘন্টা সময় লাগতো, এখন সে 20 ঘন্টার জায়গায় আরও 5 কিলোমিটার কম যেতে পারে। অতটুকু সময় যায়, 5 কিলোমিটার যাত্রা কী হয় তার কম হয় গতিবেগটা কমিয়ে দেওয়ার কারণে। ফাইন টোটাল ডিস্টেন্স কভার বাই হিম। এই যে দূরত্বটা বললো, কতটুকু দূরত্ব গেল সেটা কিন্তু প্রশ্নে উল্লেখ করা নাই, সেটা বলছে প্রশ্নটা এই যে দূরত্বটা বের করার জন্য। এইটারও আমি সমাধান করে রাখছি, একটু দেখে নেন। বিষয়টা হলো টোটাল ডিস্টেন্স এক্স, তাহলে এক্স কিলোমিটারকে 40 ঘন্টা দ্বারা ভাগ করলে 1 ঘন্টার গতিবেগ চলে আসবে। এটা কিন্তু 1 ঘন্টার গতিবেগ। কিসের গতিবেগ? এতটুকু হচ্ছে 1 ঘন্টার গতিবেগ। তো 40 ঘন্টা কতটুকু যায়, টোটাল দূরত্বটা যাবে সিম্পলি এক্স বেসিক্যালি। হ্যাঁ, টোটাল দূরত্ব থেকে আগের গতিবেগ ছিল 1/40, 1/40 ছিল আগের গতিবেগ। এখনের গতিবেগ কত? আগের মতন গতিবেগ কিন্তু নাই। গতিবেগ কী হয়ে গেল? আগে 1 ঘন্টায় যতটুক যাইতো তার 15 ভাগে 14 ভাগ যায় এখন। তাহলে আগের গতিবেগকে 15/14 দ্বারা গুণ করেন। এটা কতটুক, কয় ঘন্টার দূরত্ব? এতটুক যায় কয় ঘন্টা? 1 ঘন্টার স্পিড, কিন্তু আগের থেকে স্পিডটা একটু কমে গেল। আর এই যে 40 ঘন্টা তাহলে কতটুক যাবে সেই প্রশ্ন। তো আমার আগের স্পিড থেকে স্পিড কম দেওয়ার কারণে এটা কিন্তু টোটাল দূরত্ব। এটা কিসের দূরত্ব? এই যে প্রথম অংশটা, এটা হলো টোটাল দূরত্ব 1 কিলোমিটার। আর এদিকে কি আছে? স্পিডটা কমিয়ে দেওয়ার কারণে 40 ঘন্টা, মানে ওই সময় হওয়ার কারণেই তার গতিটা অবশ্যই একটু কমে যাওয়ার কারণে সময়টা ওই সময়ের মধ্যে সে ওই পরিমাণ দূরত্ব যেতে পারে না। কয় কিলোমিটার কম গিয়েছিল? 5 কিলোমিটার। তাহলে আগে যদি 100 হয় তাহলে 95, এটা হবে কতটুকু দূরত্ব? বেসিক্যালি 95 কিলোমিটার হবে। তো 100 থেকে 95 বাদ দিলে যেটা হবে সেটাই তো 5 কিলোমিটার প্রশ্ন মতে। তো এবার আমরা এই 40 কেটে দিলে পারি, আর এদিকে যা কাটাকাটি করা যায়, এই 40টা উপরের এবং এই 40টা কিন্তু নিচে, তাহলে এটা কেটে দিতে পারি। বেসিক্যালি এক্সের সাথে 14/x সেই কাজটা আমাদের জায়গায় করতে হবে। তা আমি সিম্পলি এই 40 আর এই 40 কেটে দিলাম। আমি 15 একসাথে, নিচে কি আছে? হরে মাত্র 15 আছে, সেই 15 লসাগু করে দিলাম। এদিকে শুধু x ছিল, এক্সের সাথে 15 গুণ করলে 15x, এদিকে উপরে ছিল 14x, নিচে ছিল 15 সমান 5। 15x থেকে 14x চলে গেলে অনলি x হবে। এই এক্সের সাথে একবারে আর গুণন করে দিলাম, 5 15 75, x সমান কত? 75 কিলোমিটার। তো x বলছিল যে কতটুকু দূরত্ব, প্রশ্ন হলো x হলো কার দূরত্ব পেয়ে গেলাম, তাহলে x কিলোমিটার মানে 75 কিলোমিটার দূরত্ব।
যদি একটু প্রমাণ দেখেন তাহলে হয়তো আর একটু বেশি ভালো লাগবে, যে আসলে অঙ্কটা প্র্যাকটিক্যাল যদি কেউ দেখতে চান দেখতে পারেন। যে 75 কিলোমিটারকে যদি আমরা কি করি 40 দ্বারা ভাগ করি, একটু দেখতেই পারেন, সমীকরণে বসে প্রমাণ করবেন একটু। 75 কিলোমিটারকে 40 দ্বারা ভাগ করলে আমাদের ফলাফলটা আসে কত? 1.875। আর এই গতিবেগটা কি হলো? 15 ভাগের 1 ভাগ কমে গেছে, তাহলে গতিবেগটা ছিল কত? একটু কমে যাবে। এটাকে আবার যদি 14 দ্বারা গুণ করে 15 দ্বারা ভাগ করে তাহলে আসে কত? 1.75। কিন্তু সেটাকে আবার 40 দ্বারা গুণ করেন, এটাকে 40 দ্বারা গুণ করলে 75 হবে। কিন্তু আপনি যদি এই ফলাফলটাকে 40 দ্বারা গুণ করেন ফলাফলটা কত হবে? 70 হবে। তার মানে 5 কিলোমিটার কম গেলেও সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে। আশা করি এই বিষয়টা নিয়ে কারো প্রশ্ন নাই। পরীক্ষা হলে এই প্রমাণ রাখবে না, এখন আপনি কেবল প্রমাণগুলো করতে পারেন যেন সহজে মাথার মধ্যে বিষয়টা হয়, স্থির থাকে এবং সহজে ভুলে না যান, সেই জন্য। এবার আসি 45 নম্বর অঙ্কে। এ শপকিপার গেইনস 17% অ্যালোয়িং এ ডিসকাউন্ট অফ 10% অন দ্য মার্ক প্রাইস অফ এন আর্টিকেল। ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্ট ইফ যদি আর্টিকেল সোল্ড এট মার্ক প্রাইস কত, অ্যালোয়িং নো ডিসকাউন্ট, ডিসকাউন্ট যদি দেওয়া না হয় তাহলে কত টাকা লাভ হবে সেই প্রশ্ন করছে। বলা হলো 17% লাভ করলো 10% ডিসকাউন্ট দেওয়ার পরেও যদি ডিসকাউন্ট না দিত তাহলে কত পার্সেন্ট লাভ হইতো সেই প্রশ্ন আমার বের করতে হবে। সেটাও আমি সমাধান করে রাখছি। একটু প্রশ্নটা তো বোঝা হয়ে গেছে আশা করি, প্রশ্ন কারো বোঝার বাকি নাই। পার্সেস প্রাইস ধরলাম 45, পার্সেস প্রাইস কত? 100 টাকা। পার্সেস প্রাইস যদি 100 টাকা হয় 17% গেইনে সেল করে কত? 117 টাকা। তো 10% ডিসকাউন্ট মানে কি? 10% ডিসকাউন্ট হয় তখন রিটেন ভ্যালু ছিল কত? 90 টাকা। অর্থাৎ 100 টাকার জিনিস 10% ডিসকাউন্টে বিক্রি করলে বিক্রি হবে কত? 90 টাকা। এবার যে সেলস প্রাইস, যখন একটা জিনিস বিক্রি হয় 90 টাকা তখন রিটেন ভ্যালু হয় কত টাকা? 100 টাকা। সেলস প্রাইস 90 টাকা, দেন রিটেন ভ্যালু বা মার্কার প্রাইস 100 টাকা। 1 টাকা হলে 100/90। আর যখন একটা জিনিস কত টাকা বিক্রি হবে? 117 টাকা বিক্রি হবে, তখন এই জিনিসটা রিটেন ভ্যালু হবে কত? 100 সাথে 117 গুণ করে 90 দ্বারা ভাগ করলে কত আসে ফলাফল? 130%। অর্থাৎ 117 টাকা যে জিনিস সেল করতে হবে সেটার লিখিত মূল্য হবে কত? 130 টাকা। 130 টাকা যদি আমি 10% ডিসকাউন্ট দেই 13 টাকা কিন্তু ডিসকাউন্ট হবে। 130 টাকা 10% ডিসকাউন্ট দিলে 13 টাকা ডিসকাউন্ট হবে, তাহলে বিক্রি হবে 117 টাকা। দাম ছিল কত? 100 টাকা। লাভ হলো কত? 17 টাকা আমার লাভ হলো। এটা ছিল বর্তমান অবস্থান। কিন্তু যদি আমি কোনো ডিসকাউন্টই না দিই তাহলে কিন্তু 100 টাকার জিনিস যদি কোনো ডিসকাউন্ট দেওয়া না হয়, 100 টাকার জিনিস যদি ডিসকাউন্টটা আমি ওই 10% ডিসকাউন্টটা না দিই তাহলে কিন্তু 130 টাকা বিক্রি হবে। 10% ডিসকাউন্ট না দিলে 130 টাকা বিক্রি হবে। অর্থাৎ 117 টাকা বিক্রি হলেও জিনিসটা আমাদের লিখিত মূল্য কত? 130 টাকা। পার্সেস প্রাইস কিন্তু কত? 100 ধরেছিলাম। তো 100 বর্তমান যে প্রেক্ষাপট 130 টাকা, লিখিত মূল্য 117 টাকা আমার যদি বিক্রি হয় তাহলে 13 টাকা 17 টাকা লাভ হয়। যদি ডিসকাউন্ট দেওয়া না হয় তাহলে 130 টাকা আমার লাভ। 130 টাকার মধ্যে 100 টাকা বাদ দিলে 30% লাভ। সিম্পল না বিষয়টা? আলম সোল্ড 2 vehicles 46,000 ইচ। দুইটা গাড়ি বিক্রি করলো 46,000 টাকা প্রত্যেকটা। ইফ হি গেইন 10% অন ফার্স্ট অ্যান্ড 10% লস অ্যানাদার, একটাতে 10% লাভ করছে আর একটাতে 10% লস করছে, দেন হোয়াট ইজ হিজ পার্সেন্টেজ প্রফিট অর লস ইন দিস ট্রানজ্যাকশন। এই ট্রানজ্যাকশনে তার কত টাকা লাভ বা লস হলো সেটা বের করার জন্য। যেহেতু সিম্পল, সেম পরিমাণ টাকা সমপরিমাণ জিনিস যদি হয়, একবার লাভ করলে আরেকবার লস করলে আমার টাকা পয়সা কোনো বিষয় না। 10 থেকে 10 বাদ দিব, মাইনাস 100 × 100 মাইনাস ভাগ 100। তার 10 থেকে 10 বাদ দিলে 0, 100কে 100 দ্বারা ভাগ করলে মাইনাসের 1, মাইনাসের 1 মানে কি 1% লস। এটার সাথে অনেকগুলো বিষয় জড়িত আছে। একবার প্রফিট হলো আরেকবার লস হলো, তাহলে মাইনাসের 1% লস হয়। কিন্তু আরেকবার যদি দুইবারই প্রফিট হয়, তার মানে যদি 10% প্রফিট হয় তাহলে ওভারঅল লাভ হবে 21%। বিষয়টা কি? A+B × A+B ভাগ 100। বিষয়টা ক্লিয়ার? সূত্রটা মনে রাখবেন, দুইবারই প্লাস হয়। এবার হলো যদি দুইবারই কি হয়,
একবার প্লাস আরেকবার মাইনাস হলে এ মাইনাস বি মাইনাস এ বি ইন্টু 100, একবার প্লাস আরেকটা মাইনাস। অবশ্যই সমপরিমাণ জিনিসের উপর কিন্তু মনে রাখতে হবে সেম। এবার যদি দুইবার মাইনাস হয়, একবার 10% ডিসকাউন্ট আছে আরেকবার 10% ডিসকাউন্ট, সেই ক্ষেত্রে আলটিমেট যে ডিসকাউন্টটা হবে 19%। অর্থাৎ মাইনাসের মাইনাস বি আর দুইটা মাইনাস মাইনাস গুণ করলে কিন্তু প্লাস হয়ে যায়। এ গুণ বি ভাগ কত 100, তার মানে মাইনাসের 10 প্লাস মাইনাস প্লাসের 1, যে 20 থেকে 1 চলে গেলে মাইনাসের 19 মানে কি 19% লস, 19% লস। এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, একটু জেনে রাখবেন। এই জায়গায় আমার টাকার কোনো বিষয় না, পার্সেন্টেজ করার কোনো দরকার নাই, যেহেতু সমপরিমাণ জিনিস টাকা একবার লাভে আর একবার লসে বিক্রি করা হলো, তাহলে এইভাবে কাজ করে দিলে শর্টকাটে হয়ে যাবে অঙ্কটা। 47 নম্বর যে অঙ্কটা ছিল এটাতে দি প্রফিট আর্ন আফটার সেলিং এ আর্টিকেল ফর 3,362 টাকা, সেম এজ মাস লস ইনকার্ড আফটার সেলিং আর্টিকেল এত টাকা। এট হোয়াট সেলিং প্রাইস উইল এ ট্রেডার মেক এ প্রফিট 20% অন দিস আর্টিকেল। কত টাকা বিক্রি করলে 20% প্রফিট হবে? তো কোনো টাকা প্রফিট করার আগে যত টাকা সেল করছি একটা জিনিস এবং অন্য যে কোনো একটা টাকা বিক্রি করলে যদি তত টাকা লস হয়, যত টাকা লাভ তত টাকা লস, সেই ক্ষেত্রে কস্ট প্রাইস বের করতে হবে। প্রফিট বের করার জন্য আমাদের অবশ্যই আগে কী করতে হবে? কস্ট প্রাইস বের করতে হবে। সেই ক্ষেত্রে যে কাজটা করতে হবে, এই দুইটা টাকা যোগ করে 2 দ্বারা ভাগ করলে যে টাকার সেটা হচ্ছে কস্ট প্রাইস। অর্থাৎ এতটুকু কাজ হলো কি কস্ট প্রাইস। এখন আমাকে বলছে 20% লাভে বিক্রি করবে 100 টাকার জিনিস 120 টাকা। তো শর্টকাটে যদি পারেন তাহলে, আর যদি অকিক নিয়মের মতন করেন 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য 120 টাকা, এত টাকা হলে কত হবে? আমি শর্টকাট করে দিলাম কি, এই 2 টাকা যোগ করেন 2 দ্বারা ভাগ করেন, 120 দ্বারা গুণ করে 100 দ্বারা ভাগ করলে সরাসরি কী চলে আসবে? পারচেজ সেলস প্রাইসটা চলে আসবে। হিসাব নিকাশটা তো আশা করি সবাই করতে পারবেন। সেলস প্রাইসটা চলে আসবে, যে সেলস প্রাইসটা প্রশ্নের মধ্যে নাই, তাহলে নান অফ দ্য আনসার হবে 3,434.80 পয়সা, সেটা কিন্তু নাই। হিসাব নিকাশ তো আশা করি সবাই পারবেন না। এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করেন 2854 টাকা। তাহলে এটার আনসার হবে নান অফ, কোনোটাই নাই। দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করেন। এই হিসাব নিকাশ বুঝতে আশা করি কারো সমস্যা নাই। এবার চলে আসি 48 নম্বর অঙ্কে, কী বলছিল একটু দেখে নেই। অ্যান আর্টিকেল কস্ট হলো 500 টাকা, মার্ক প্রাইস ইজ মেনশন কত? 800 টাকা। কস্ট হলো 500, মার্ক প্রাইস 800। হোয়াট ইজ দ্য প্রফিট অফ দ্য সেলার ইফ দ্য সেলস অ্যান্ড অফার ডিসকাউন্ট 10% অন দ্য মার্ক প্রাইস? বিষয়টা হলো, একটা বিষয়ে কস্ট হলো 800 টাকা, 500 টাকা, কস্ট 500 টাকা এবং মার্ক প্রাইস লিখিত মূল্য 800 টাকা। হোয়াট ইজ দ্য প্রফিট অফ 10%? হোয়াট ইজ দ্য প্রফিট? প্রফিটের যে পার্সেন্টেজটা ফর দ্য সেলার ইজ দ্য সেলস অ্যান্ড অফার্স 10% ডিসকাউন্ট অফ দ্য মার্ক প্রাইস। একদম সিম্পল বিষয়টা। 800 টাকার উপর যদি 10% ডিসকাউন্ট দেয় কত টাকা লাভ হবে সেই প্রশ্ন। তো 800 টাকার 10% হলো 80 টাকা। তা 800 টাকা 80 টাকা বাদ দিলে 720 টাকা। আর জিনিসের দাম যেহেতু 500 টাকা, বিক্রি করা হলো 720 টাকা, তার মানে 220 টাকা লাভ। তাহলে আমরা এই হিসাবটা একদম সিম্পল হিসাব। 800 টাকা 10% 80 টাকা, তাহলে 800 থেকে 80 টাকা বাদ দিলে 720 টাকা, 720 থেকে 500 বাদ দিলে 225 টাকা, 20 টাকা প্রফিট। এই 220 টাকাকে যদি আমরা 500 দ্বারা ভাগ করি, প্রফিট রেট কত? 44%। সিম্পল না? অতি সিম্পল বিষয়টা। এবার চলে আসি 49 নম্বর অঙ্কটাতে আসছি। অ্যাভারেজ প্রাইস, অ্যাভারেজ of the first and second of 3 number is 15 more than the average of the second and third number of this number. What is the distance? What is the difference between first and third number of these 3 numbers? 3টা নাম্বারে প্রথম এবং তৃতীয় নাম্বারের ডিফারেন্স বের করতে বলছে। দেন প্রশ্নটা কিন্তু বুঝতে হবে, অ্যাভারেজ ফার্স্ট এবং সেকেন্ড নাম্বারের 3টা সংখ্যার মধ্যে ফার্স্ট এবং সেকেন্ড নাম্বারের অ্যাভারেজটা ইজ মোর 15 মোর দেন দ্য অ্যাভারেজ অফ সেকেন্ড অ্যান্ড থার্ড। আমি সমাধানটা করে রাখছি। প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার অ্যাভারেজ, দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যার অ্যাভারেজ থেকে 15 বেশি। ফার্স্ট এবং সেকেন্ড নাম্বারের অ্যাভারেজ
সেকেন্ড এবং থার্ড নাম্বারে অ্যাভারেজ থেকে এটার অ্যাভারেজটা বেশি। কত বেশি? 15 বেশি। এদিকে 15 বেশি, তাহলে এদিকে যদি আমরা 15 কম আছে, এই জন্য 15 এই পাশে যোগ করলে হইল, অথবা এই পক্ষ যদি 15 মাইনাস করেন তাহলেও কিন্তু হবে। তারপরে হলো আমাদের এটা আর গুণন করা, লসাগু করে ফেললাম। লসাগু তো বোঝা যায়, আশা করি সবাই পারেন। উভয় পক্ষ থেকে আমরা 2 বাদ দিয়ে দিতে পারি। এদিকে আমরা তারপরে পক্ষান্তর করলাম, এক্স ওয়াই জেড, এদিকে এক্স ওয়াই জেড এদিকে নিয়ে আসলাম, এক্স ওয়াই ওয়াই চলে যাবে, এক্স মাইনাস জেড, সরাসরি আনসার চলে আসলো 30। আমার এটাই কিন্তু চাচ্ছি। ফার্স্ট এবং থার্ড নাম্বারে ডিফারেন্স বের করতে বলছে। সমীকরণটা সেট করতে পারলেই বিষয়টা কিন্তু ক্লিয়ার। এবার চলে আসবো 50 নম্বর অঙ্ক। 50 নম্বর অঙ্ক খুব বেশি জটিল না, বিষয়টা একটু দেখতে চেষ্টা করেন। 30 pens and 75 pencils all together purchase 510 টাকা, অর্থাৎ 30টা কলম, 50টা 75টা পেন্সিল কিনা হলো একত্রে 510 টাকা দিয়ে। ইফ যদি অ্যাভারেজ প্রাইস অফ দ্য পেন্সিল 2 টাকা, প্রত্যেকটা পেন্সিলের দাম 2 টাকা হয়, তো পেনের দাম কত সেই প্রশ্ন করছে। সে সিম্পল বিষয়টা, পেন্সিল 75 টাকা আমরা তো সহজেই বুঝি, এটা কিন্তু না লিখলেও হয়। পেন্সিল কয়টা ছিল? 75টা পেন্সিল 2 টাকা করে হলে 150 টাকা হয়। 510 টাকা থেকে যদি আপনি 150 টাকা বাদ দেন 30টা পেনের দাম, তো 30 দ্বারা ভাগ করে দিলে আমাদের দাম কিন্তু একদম চলে আসবে। বিষয়টা একদম সহজ। 50 নম্বরের সমাধান একদম সহজ। হ্যাঁ, 75কে 2 দ্বারা ভাগ করলে 150, 510 থেকে যদি আমরা 150 বাদ দিই তাহলে বাকি যে দামগুলো 30টা কলমের দাম, সেই 30টা কলমকে যদি 360কে যদি আমরা 30 দ্বারা ভাগ করি 12 টাকা হয়। সিম্পল হিসাব। তারপরে 51 নাম্বার অঙ্ক। এতক্ষণ আমার সাথে যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আবার আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কেউ যদি অনলাইনে কোর্স করতে চান, আমি 3000 টাকা কোর্স ফি নিব, এবং ইনশাল্লাহ আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি আপনি প্রিলিতে টিকে যাবেন, আর রিটেন নিয়ে টেনশন করতে হবে না যদি আপনি প্রিলি টিকে যান। তাহলে আজকের মতো এই পর্যন্ত রাখলাম। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমি পরবর্তী আরেকটা প্রশ্ন সমাধান করে রাখছি আপনাদের জন্য। অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন আপনাদের অভিমত। আল্লাহ হাফিজ।